ওকে। আচ্ছা, আজকে মিলন একটু ভুল করে ফেলছে, মানে ওই দুইটা ব্যাচে দিতে যে মানে মিসিং করে ফেলছে, একটু তাড়া উঠেছে। শুধুমাত্র এটা আজকে ডিনারটার জন্য একটু দিয়েছে, কিন্তু দেওয়ার কথা ওই দুইটা ব্যাচে আপনাদের একসাথে, তো ও একটা ব্যাচে দিয়ে আরেকটা ব্যাচে ওর খেয়ালই নাই, ও একটু ব্যস্ততা ছিল, সো নিজে ভুলে গেছে। ঠিক আছে, আসলে এর জন্য আমরা সরি। ভুলটা ওরই হয়েছে, ওর নিজে থেকে আসলে ভুলে গেছে, ওর খেয়ালই নেই একসাথে কথাটা। এই জন্য আপনারা আসলে কিছু মনে করেন না। আমি এখনই আপনাদের এটা গ্রুপে আলসেবে রেকর্ডও করতেছি, আপনারা গ্রুপে এখনই পেয়ে যাবেন। তাছাড়া যারা জয়েন করছেন করেন, আসলে ভুলটা হয়ে গেছে, এখন আসলে সরি বলা ছাড়া কিছু বলার নাই। ও সে আসলে ভুলটা করে ফেলছে। ঠিক আছে, এই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আজকের দিনটার জন্য। আচ্ছা, আমরা যেহেতু ওয়াই ওয়াই রুলস টিম বাকি ছিল। তাই না, আজকে অঙ্ক করবো তাই তো নাকি? না ভাই, ওয়াই টিম নিয়ে কথা বলবেন বলছিলেন, টাইম কম ছিল আগের ক্লাসে। ও, ওই টিমটা নিয়ে আলোচনা করা হয় নাই তাই তো নাকি? হ্যাঁ ভাই। তার গ্রুপে তো কোনো নোটিশ দেখলাম না যে এখন 3:30টায় হ্যাঁ, হ্যাঁ, ক্লাস হবে। হ্যাঁ, আসলে একটু ভুল হয়ে গেছে, একটু সরি, একটু মিস্টেক করে ফেলছে, মিলন একটু মিস্টেক করে ফেলছে। ঠিক আছে, তার জন্য আমরা সরি বলছি, আগে থেকে বলে নিছি, আপনি পরে জয়েন করছেন। ও দেওয়ার কথা ছিল ওর 10টা, 10:30, 11টা, 12টার দিকে সব মনে হয় মিটিং গ্রুপে নোটিশ দেওয়ার কথা, কিন্তু ও দিতে যে একটু মিস্টেক করে ফেলছে। তো আমি আসলে ওর কথা, এই যে মিলন আসছে, তারপর আমি একটু ওর সাথে বলতেছি এসব কথা। যাই হোক, ওর জন্য আমরা আসলে সরি বলছি, এছাড়া কিছু না, ওর নিজে আসলে ভুল হয়, ভুল ভুল করে ফেলছে। ঠিক আছে, এই জন্য আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন। স্যার, আচ্ছা, এটা তো কি যাই হোক আমরা আজকে একটু শুরু করছেন মাত্র? হ্যাঁ, কে বলে শুরু করছি, এটা হচ্ছে আপনাদের বন্ড ভ্যালুয়েশন, এই চ্যাপ্টারটা আমরা আবার নতুন করে প্রথম থেকে শুরু করতেছি। আচ্ছা। তো বন্ড ভ্যালুয়েশনের একটা ক্লাস কিন্তু এর আগে আমরা নিয়েছিলাম। ঠিক আছে, যেহেতু ওই ক্লাসটা আমরা রুলস নিয়ে আলোচনা করছিলাম, আমরা প্রথম থেকে আবার একটু শুরু করছিলাম, যারা অনেকে প্রথম থেকে ছিলেন না তারা পান নাই। তো বন্ড ভ্যালুয়েশনের ওই ক্লাসটা আমরা গত ক্লাসে, আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম এই বন্ড ভ্যালুয়েশনের, তার ভিতরে রুলস গুলো আলোচনা করছিলাম। তো বন্ডের রুলসটা হচ্ছে দুইটা পার্টে আছে। একটা পার্ট আমাদের আলোচনা হয়েছিল, আজকে সেকেন্ড পার্টের রুলসটা আলোচনা করে তারপর আমরা অঙ্কটা শুরু করব। যে পার্টটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বন্ডের ভ্যালু নিয়ে, আই মিন যে রেকর্ডটা P0 আছে ওই P0টা নিয়ে যে আমাদের। তো বন্ডের P0 পার্টটা নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম, P0 মানে ভ্যালু যেটাকে। তো সেটা নিয়ে আমি জাস্ট আবার একটু হালকা ধারণা দিচ্ছি আপনাকে। নর্মালি আমরা বলছিলাম যে বন্ড কিন্তু তিন প্রকার, দেখেন এখানে প্রথম থেকে লেখা আছে, গত ক্লাসে যারা ছিলেন না এখানে কিন্তু লেখা আছে, এই রুলস গুলো একটু দেখে নেন। বন্ড তিন প্রকার, একটা জিরো কুপন, একটা কুপন, একটা পারপেচুয়াল, এই তিনটা বন্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। কোন বন্ডটা কাকে বলে, কোন বন্ডের সূত্র কি, সবগুলো নিয়ে আলোচনা করছি, কারণ অঙ্কের মধ্যে কিন্তু যে কোনো বন্ডের অঙ্ক পরীক্ষা আসতে পারে। পারপেচুয়াল বন্ডের অঙ্ক আসতে পারে, তারপরে কি জিরো কুপন বন্ডের অঙ্ক আসতে পারে, কুপন বন্ড, সব টাইপের অঙ্ক পরীক্ষা থাকতে পারে। তো আপনাকে কি করতে হবে, অঙ্কটা পড়ে আগে বুঝতে হবে কোন বন্ডের অঙ্ক। সেই জন্য এখানে কিন্তু নোট বা এখানে কিছু কথা লেখা ছিল যে, যে বন্ডে কোনো মেয়াদ থাকে না, বলেছিলাম পারপেচুয়াল বন্ডে বলেছিলাম যেখানে কোনো মেয়াদ থাকে না, পারপেচুয়াল, জিরো কুপন, সুদের হার, কুপন আছে যে বন্ডে সুদের হার মেয়াদ সবই থাকে। এগুলো আপনি একটু পড়ে নিন। আজকে যেখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াইটিএম নিয়ে, এইটা নিয়ে, এই যে দেখেন আমি একটু ভুল করতেছি, ওয়াইটিএম। ওয়াইটিএমটা নিয়ে গতদিন আলোচনা করা হয়নি, এটা নিয়ে আলোচনা করে আমরা অঙ্ক যাব। ওয়াইটিএম কিন্তু বন্ডের একটা পার্ট, আবার বলছি ওয়াইটিএম কিন্তু বন্ডের সেকেন্ড পার্ট, যেটাকে বলে বন্ডের অঙ্কগুলো দুইটা পার্টে, একটা ভ্যালু বা P0 নিয়ে একটা পার্ট, একটা ওয়াইটিএম নিয়ে পার্ট, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা নিয়মের অঙ্ক। এখন ওয়াইটিএম এর ফুল মিনিং হচ্ছে ইয়েল টু ম্যাচুরিটি, আপনাকে রেকর্ডে ডিরেক্টলি তথ্যগুলো দেওয়া থাকবে, তথ্যগুলো দিয়ে বলবে যে ক্যালকুলেট অফ ইয়েল টু ম্যাচুরিটি মানে ওয়াইটিএম করো। এখন আসে না, ওয়াইটিএম হচ্ছে দুই প্রকার। আবার বলছি ওয়াইটিএম হচ্ছে দুই প্রকার।
একটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, একটা বলা হয় ইফেক্টিভ ওয়াইটিএম। আবার বলছি, একটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, একটাকে বলা হয় ইফেক্টিভ ওয়াইটিএম। আপনার অঙ্কে যদি উল্লেখ করা থাকে যে কোন আইটেমটা, কোন বন্ডটা করতে হবে, কোন আইটেমটা করতে হবে, মানে অ্যাপ্রক্সিমেট করতে হবে নাকি ইফেক্টিভ করতে হবে, যদি এরকম উল্লেখ করা থাকে দেন তাহলে আমাকে সেটাই করতে হবে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কের মধ্যে রেকর্ডে লেখা থাকবে ক্যালকুলেট দা ওয়াইটিএম বা ইএল টু ম্যাচুরিটি, এটুকু শুধু বলা থাকবে, কিন্তু বলা থাকে না যে অ্যাপ্রক্সিমেট করো নাকি ইফেক্টিভ করো। তো সেক্ষেত্রে একটা কনফিউশন কোশ্চেন আছে যে আসলে ওয়াইটিএম আমাকে চাইছে, আমি কোন ওয়াইটিএমটা করবো, এখানে অ্যাপ্রক্সিমেটটা করবো নাকি ইফেক্টিভটা করবো। তো নিয়মটা হচ্ছে যদি কখনো উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় আপনি অ্যাপ্রক্সিমেট যে ওয়াইটিএম, আই মিন প্রথম যে রেকর্ডটা আছে বা প্রথম যে ওয়াইটিএম এর সূত্রটা দেখতে পাচ্ছেন ওইটাই আপনি ব্যবহার করবেন। আবার বলছি, যদি আপনাকে ওয়াইটিএম এর ক্ষেত্রে কিছু উল্লেখ করা না থাকে যে অ্যাপ্রক্সিমেটটা ব্যবহার করো নাকি ইফেক্টিভ কোনটা উল্লেখ করো বা কোনটা, এরকম কিছু উল্লেখ করা না থাকে, তাহলে সবসময়ের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম। এটাই কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে, আর উল্লেখ করা থাকলে সেটাই করতে হবে। তো দেখেন দুইটা সূত্র এখানে লেখা আছে, অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম এর সূত্রটা একটু লেখা আছে, আমি পড়তেছি। প্রথমে আছে আই, অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম এর সূত্র প্রথমে আই লেখা, আই প্লাস এমবি মাইনাস এনএসবি ভাগ এন, আই প্লাস এমবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই এমবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100, এটা হলো অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম এর সূত্র। আর নিচে আছে ইফেক্টিভ ওয়াইটিএম এর সূত্র লেখা আছে, দেখেন কি আছে, 1 প্লাস ওয়াইটিএম তার পাওয়ার 1, এটা কিন্তু 1, নিচে যে ইফেক্টিভ ওয়াইটিএম এর যে সূত্র সেটা কিন্তু 1, আর অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম এর উপরে যে সূত্র ওটা কিন্তু 1 না, ওটা হলো আই, বড় হাতের আই। সো ইফেক্টিভ ওয়াইটিএম এর সূত্র হচ্ছে 1 প্লাস ওয়াইটিএম তার পাওয়ার এম, নট এন, পাওয়ার অফ এম মাইনাস 1 ইন্টু 100, এটা হলো ইফেক্টিভ ওয়াইটিএম এর সূত্র। এখন আসেন ইফেক্টিভ ওয়াইটিএম করতে গেলে এখানে একটা কথা হচ্ছে যে 1 প্লাস ওয়াইটিএম, 1 তো আছে আমরা 1 প্লাস ওয়াইটিএম, এই ওয়াইটিএমটা কি, এই ইফেক্টিভ ওয়াইটিএম অর্থ হচ্ছে 1 প্লাস ওয়াইটিএম, এই ওয়াইটিএমটা হলো অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম। এর মানে এটা বোঝা যাচ্ছে যদি আপনাকে কখনো রেকর্ডে ইফেক্টিভ ওয়াইটিএম কথাটা বলে দেন তাহলে আপনাকে আগে অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম এই মানটা আগে বের করতে হবে। মানে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম চাইলেও তো ভালো, না চাইলেও আমাকে কি করতে হবে, হিয়ারে আগে অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম বের করতে হবে, কারণ ইফেক্টিভ করতে হলে আগে অ্যাপ্রক্সিমেট মানটা এখানে বসাতে হবে, দেন তার পাওয়ার মাথায় এম দিতে হবে -1 × 100। থিমটা হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের দুইটা ওয়াইটিএম এর সূত্র এখানে লেখা আছে। ওয়াইটিএম এর সূত্রটা নিয়ে সবাই কি বুঝতে পারছেন যে ওয়াইটিএম কয় প্রকার, বা কখন যদি কোনটা বলা না থাকে তাহলে কোনটা ব্যবহার করতে হবে, সবাইকে একটু ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আমরা আসি তাহলে কি, যেহেতু আমাদের ওয়াইটিএম এর সূত্র দুইটা হয়ে গেল, এবার আমরা অঙ্কের সূত্রে চলে যাব। দেখেন আজকে যে অঙ্কগুলো করব সেটা কিন্তু ওয়াইটিএম এর অঙ্ক করব না, আজকে যে অঙ্কটা করব সেটা আমরা বন্ডের ভ্যালুর অঙ্ক করব, মানে P0 অঙ্ক যেটাকে বলা হয়। আর P0 অঙ্ক বা প্রাইস বা ভ্যালুর অঙ্ক হচ্ছে তিনটা বন্ডের সূত্র আসবে। কি কি? একটা পারপেচুয়াল বান্ড, একটা জিরো কুপন বান্ড, একটা কুপন বান্ড। যারা গত ক্লাসে ছিলেন, মানে বন্ডের অঙ্ক ক্লাসে যারা ছিলেন, তারা তো মনে হয় জানেন যে পারপেচুয়াল বন্ডটা কি, জিরো কুপন কি বা কুপন কি, আপনারা কিভাবে চিনবেন এটা কি মনে আছে যে পারপেচুয়াল বন্ড কিভাবে চিনতে হয় বলুন তো? বা একটু মেয়াদ কাইন্ডলি থাকে কথা না। বলেন। হ্যাঁ, পারপেচুয়াল বন্ডের চেনার উপায়টা কিন্তু আমি বলছিলাম, এই রুলসে এখানে দেখেন লেখা আছে যে বন্ডে কোনো হুম, মেয়াদ থাকে না। আই মিন একটা বন্ডের তথ্যগুলো থাকবে, এই তথ্যগুলো আপনাকে সুন্দরভাবে দেখতে হবে। তোমার যদি কোনো মেয়াদ না থাকে, তো তথ্যগুলোর মধ্যে সেটা যদি কোনো পারপেচুয়াল। মেয়াদ না থাকে তাহলে বুঝবো না সেটাতে পারপেচুয়াল বন্ড। মেয়াদ ব্যতীত বাকি সব তথ্য এখানে থাকবে, শুধু মেয়াদটা এখানে থাকবে না। তারপর হচ্ছে জিরো আচ্ছা কুপন ঠিক বন্ড। আছে। জিরো কুপনটা কি, সেখানে কোনো সুদের হারটা থাকবে না। জিরো হুম, কুপন আর বন্ড মানে কুপন এখানে বন্ডে কোনো কি সব থাকবে না, সুদের হার থাকবে না, বাকি সব তথ্য এখানে থাকবে। আই মিন এখানে কিন্তু আবার মেয়াদ থাকবে। আর কুপন বন্ড হচ্ছে মেয়াদ এবং সুদের হার, যেখানে সবই থাকে। অর্থাৎ আপনাকে কিন্তু কোন বন্ডের অঙ্ক সেটা অঙ্কে লেখা থাকবে না, যেটা এই বন্ডের অঙ্ক আপনি কি সেই সূত্র, কারণ এক এক বন্ডের সূত্র কিন্তু এক এক রকম। পারপেচুয়াল বন্ডের সূত্র একটা, জিরো কুপনের সূত্র একটা, কুপন বন্ডের সূত্র একটা। সো আপনাকে কিন্তু উল্লেখ করা থাকবে না কোন বন্ডের সূত্র কোনটা। তো আপনাকে কিন্তু তথ্যগুলো আছে, তথ্যগুলো দেখে কিন্তু বুঝে নিতে হবে যে কোন বন্ডের সূত্র আমাকে কখন অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার আমরা অঙ্কে চলে যাই। ফার্স্ট 1 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন এখানে। এটা সিম্পল একটা অঙ্ক। দেখেন 1 নম্বর অঙ্কে বলছে এ টাকা 1000 বন্ড, এ টাকা 1000 বন্ড হ্যাজ বিন ইস্যু ফর 12%। এইখানে বলা আছে একটা বন্ড যার মূল্য আছে কত টাকা, 1000 টাকা, হ্যাজ বিন ইস্যু ফর 12%, যেটা 12% এর জন্য ইস্যু করা হয়েছে। ইফ ডিসকাউন্ট রেট ইজ 10%,
যেখানে ডিসকাউন্ট রেটটা আছে 10%, দেন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, আমাকে বন্ডের ভ্যালু নির্ণয় করতে হবে, মানে ভ্যালু মানে আমাকে P0 নির্ণয় করতে হবে। সো কোনো বন্ডে যদি প্রাইস বা ভ্যালু বলে তাহলে অবশ্যই কি নির্ণয় করতে হবে, আমাকে P0টা নির্ণয় করতে হবে। এখন আসেন, মনে রাখবেন বন্ডের ভ্যালু বা P0 কথা বললে প্রথম যে কাজটা আমাকে করতে হবে, আগে আমাকে বুঝতে হবে যে এটা কোন বন্ডের অঙ্ক, কারণ ভ্যালু কিন্তু তিনটা বন্ডের হয়, কুপন মেয়াদ বন্ডের হয়, নাই। জিরো কুপন হয়, আবার কি হয়, পারপেচুয়াল বন্ড। এই জন্য অঙ্কটা পড়ে আগে আপনাকে বুঝতে হবে এটা কোন বন্ডের অঙ্ক। দেখেন অঙ্কে কিন্তু কোথাও লেখা নাই এটা কুপন বন্ড নাকি জিরো কুপন না পারপেচুয়াল। এখন এই 1 নম্বর যে অঙ্কটা পড়লাম প্রথম কোশ্চেন, বললাম তো এটা কোন বন্ডের অঙ্ক? পারপেচুয়াল। রিচুয়াল। হ্যাঁ, এটা হচ্ছে মেয়াদ পারপেচুয়াল বন্ড। নাই তো, যা ধন্যবাদ সুদের আপনাকে। হার আছে। পারপেচুয়াল বন্ডের কারণ হচ্ছে কারণ এই অঙ্কের মধ্যে দেখেন কোনো বছরের সংখ্যা উল্লেখ নাই। আর আমাদের সত্য হুম। ছিল যদি কখনো অঙ্কে বছর বা মেয়াদটা বলা না থাকে দেন তাহলে সেটা হবে কি পারপেচুয়াল বন্ড। এর জন্য হ্যাঁ। বছর যদি উল্লেখ না থাকে সেটাকে আমরা পারপেচুয়াল বন্ড বলে, এই অঙ্কের মধ্যে যেহেতু বছর না এই জন্য এটা পারপেচুয়াল বন্ডের অঙ্ক। ওকে, এবার বন্ডের হুম। কি কি তথ্য আছে সেটা একটু খেয়াল করি। প্রথমে আছে এ টাকা 1,000, এই 1,000টা কি? মনে রাখবেন বন্ড বন্ডের ইন্টারেস্ট। যে মূল্যটা থাকে, বন্ডের ক্ষেত্রে একটা মূল্য দেওয়া থাকে যে এটা বন্ড টাকা এত বা এরকম একটা কথা থাকে, বন্ডের যে মূল্য থাকবে সেটাকে সবসময় জন্য বলা হয় ফেস ভ্যালু। এখন অনেকে বলতে পারেন ফেস ভ্যালু কি শুধু এই নামে থাকবে? না, ফেস ভ্যালু কিন্তু এক না। একটা অঙ্কে অনেক নামে থাকতে পারে। ডিরেক্টলি অঙ্কের ভিতরে আপনাকে লেখা থাকতে পারে ফেস ভ্যালু, তাহলে সেটা বলবো আমরা ফেস ভ্যালু। আবার লেখা থাকতে পারে এ টাকা এত বন্ড, মানে বন্ডের একটা মূল্য এরকম থাকবে, বন্ডের যে মূল্য থাকবে সেটাকেও বলা হয় কি ফেস ভ্যালু। তারপরে আছে কি পার ভ্যালু, PAR, পার ভ্যালু, যদি অঙ্কে কখনো লেখা থাকে পার ভ্যালু টাকা এত তাহলে সেটাকেও বলা হয় ফেস ভ্যালু। মানে ফেস ভ্যালুটা আসলে বিভিন্ন ওয়েতে অঙ্কে থাকে, এই জন্য সবসময় যে বন্ডের টাকা এরকম ভাবে থাকবে তা কিন্তু না। এই জন্য আপনারা অঙ্ক যখন পড়বেন তখন বুঝতে পারবেন। তো এখানে আছে এ টাকা 1,000 বন্ড, মানে একটা বন্ডের মূল্য 1,000, যেটা ফেস ভ্যালু হ্যাজ বিন ইস্যুড 12%। আর ফেস ভ্যালুর সাথে একটা রেট বা পার্সেন্টেজ দেওয়া থাকে, ওইটাকে সবসময় বলা হয় সুদের হার। আবার বলছি, যেটাকে সহজ কথা বলা হয় ইন্টারেস্ট রেট। এখন ইন্টারেস্ট রেটটা কখনো ইন্টারেস্ট রেট নামে থাকে, আবার কখনো ফেস ভ্যালুর সাথে এরকম পার্সেন্টেজ আকারে থাকে। তো ফেস ভ্যালুর সাথে যে পার্সেন্টেজ আকারে যে রেটটা থাকবে সেটাকে বলা হবে সুদের হার। তাহলে এখানে সুদের হারটা আছে কত? আপনাকে 12%। তাহলে ফেস ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 1,000, সুদের হারটা পেয়ে গেলাম কত? 12%। এরপরে বলছে ইফ ডিসকাউন্ট রেট ইজ 10%, এই ডিসকাউন্ট রেটটাকে বলা হয় অনেক কিছু বলা হয়, ডিসকাউন্ট রেটের অনেকটা নাম আছে। কেউ কেউ এটাকে আর বলে, কেউ কেউ এটাকে কেডি বলে। এই ডিসকাউন্ট রেটটা শুধু যে ডিসকাউন্ট রেট নামে থাকবে তা কিন্তু না, ডিসকাউন্ট রেট, রেকর্ড ডেট, ওয়াইটিএম, কস্ট অফ ক্যাপিটাল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে ডিসকাউন্ট রেট বা যেটাকে সহজ কথা বলা হয় কেডি বলতে পারেন অথবা আর এর মান বলতে পারেন, এটা অনেক নামে থাকে, এটা অঙ্ক দেখলে বুঝতে পারবেন। সহজ কথা বলা হয় ইন্টারেস্ট রেট ব্যতীত, ইন্টারেস্ট রেট ব্যতীত বাকি যে রেট বা পার্সেন্টেজ থাকবে সেটাকে আপনি আর বলবেন বা কেডি, যে কোনো একটা, আর বা কেডি যে কোনো একটা বললেই হবে। তবে ইন্টারেস্ট রেটটা আগে আপনি খুঁজে নেবেন। ইন্টারেস্ট রেটটা কিন্তু অবশ্যই ফেস ভ্যালুর সাথে যে রেটটা থাকবে সেটা হলো ইন্টারেস্ট রেট। ওই ইন্টারেস্ট রেট ব্যতীত বাকি যে রেটটা থাকবে সেটাকে হচ্ছে হলো কি আর এর মান। এখন আসেন, এই হচ্ছে তাহলে আমার তথ্য গেল, তাহলে ফেস ভ্যালু গেল 1,000, সুদের হার হচ্ছে 12%, কেডি বা আর এর মানটা হচ্ছে 10%। এবার আমাকে সূত্র, এবার দেখেন আমরা এটা হলো জিরো কুপন বন্ডের সূত্র, এখানে যেটা সেটা ব্যবহার করলাম, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ বন্ড। এবার P0 ইজ ইকুয়াল টু P0 সূত্র লিখলাম ইন্টারেস্ট অ্যামাউন্ট ভাগ কেডি, এটা হলো পারপেচুয়াল বন্ডের সূত্র। ইন্টারেস্ট অ্যামাউন্ট ভাগ কেডি মানে যেটাকে আমরা বলি আই ভাগ কেডি, এটা হলো পারপেচুয়াল বন্ডের সূত্র, আই ভাগ কেডি। এবার এখান থেকে দেখেন হিয়ারে আপনাকে কি করা হচ্ছে, আই, আই মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট। মাথায় রাখবেন অঙ্কের ভিতরে ইন্টারেস্ট অ্যামাউন্টটা নরমালি থাকে না, ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকতে পারে, সবসময় যে থাকবে না এমন কিছু কথা না, কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, তবে নরমালি ক্ষেত্রে অঙ্কে ইন্টারেস্ট অ্যামাউন্ট না থাকে, ইন্টারেস্ট রেট দেওয়া থাকে। তো অঙ্কে যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে সেটা তো আলাদা কথা, যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট না থাকে ইন্টারেস্ট রেট থাকে, যদি আপনাকে ইন্টারেস্ট রেট থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট যদি রেট থাকে তাহলে কি করতে হবে, ওই রেটটাকে আপনাকে ইন্টারেস্ট অ্যামাউন্টে কনভার্ট করতে হবে। তো এই অঙ্কের মধ্যে কিন্তু দেখেন ইন্টারেস্ট রেট আছে 12%, তো নিয়মটা ছিল ইন্টারেস্ট রেটটা সবসময় ফেস ভ্যালুর উপরে কাটতে হয়, এটা আমাদের নোটে লেখা ছিল বা রুলসে লেখা ছিল। যদি কখনো ইন্টারেস্ট অ্যামাউন্ট না থাকে এটা আমাকে সবসময় ফেস ভ্যালুর উপরে ওই পার্সেন্টেজটা কাটতে হবে। সেটা দেখেন আপনাকে হিয়ারে করা হয়েছে, যে ফেস ভ্যালু দেওয়া আছে 1,000, তারপর আই ইকুয়াল টু 1,000 এর উপরে আপনাকে 12% দেওয়া আছে, দিলে 120। আর ওই যে ডিসকাউন্ট রেট বলা হয়েছে, বললাম যে কি ইন্টারেস্ট রেট ব্যতীত বাকি যে পার্সেন্টেজটা থাকবে সেটাকে আপনি আর বলেন আর কেডি বলেন যাই বলেন না কেন সবই একই কথা,
কেউ কেউ সূত্রে আই ভাগ আর লেখে, কেউ কেউ আই ভাগ কেডি লেখে, এটা কোনো ফ্যাক্ট না, যে যেটা লিখলেই হবে। এখানে কেডি ইজ ইকুয়াল টু পয়েন্ট কত 10, সেটাই ওখানে বসানো হয়েছে। 1 নম্বর অঙ্ক নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। না ক্লিয়ার। ক্যামেরা ক্যামেরা অফ করো। সবাই কি 1 নম্বরটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। 1 নম্বরটা যদি বুঝতে পারেন তাহলে 2 নম্বরটাও সেম জিনিস, 1 নম্বর এবং 2 নম্বরটা সেম, তবে ছোট্ট একটা পার্থক্য আছে। 2 নম্বর অঙ্কটা পড়ে বলুন তো সেই পার্থক্যটা কি? কুপন বন্ড এটা এই জন্য নাকি? দেখেন 2 নম্বরটা আর 1 নম্বরটা সম্পূর্ণ এক, শুধু ইন্টারেস্ট চেঞ্জ অ্যামাউন্টটা একটাই। দেওয়া এখানে আছে কিন্তু 120 টাকা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দেওয়া আছে, আমি একটু আগে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে। ওই যে লেখা আছে না, পেস অ্যানুয়াল কুপন টাকা 120, কুপন মানে সুদ, মানে বার্ষিক যে সুদের টাকা সেটা কিন্তু আপনাকে ডিরেক্টলি দেওয়া আছে। তো যেখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া থাকে সেই অঙ্কে কিন্তু আপনাকে আর ওই সুদের হারটা দেওয়া থাকে না। এখানে খেয়াল করবেন, কারণ সুদের হারটা দেওয়ার একটাই মাত্র অর্থ, সুদের হারটা দেওয়া থেকে শুধু সুদের মান বা ইন্টারেস্ট অ্যামাউন্টটা বের করার জন্য। So, যেহেতু ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া আছে তাহলে সুদের হারটা দেওয়ার কি প্রয়োজন আছে? এই জন্য এখানে দেখেন আপনাকে কোনো সুদের হার দেওয়া নেই, শুধু ডিরেক্টলি ইন্টারেস্ট অ্যামাউন্টের মানটা দেওয়া আছে। আর হ্যাঁ কেডি বা আর এর মানটা দেওয়া আছে 12%, জাস্ট মানটা বসে ক্যালকুলেট করলে হয়ে যাবে। 2 নম্বর পারবেন না করতে? পারবো। হ্যাঁ ভাই পারবো। 3 নম্বরটা সেম, 3 নম্বর, তাহলে 2 এবং 3 নম্বর দুইটা আপনি বাসার কাজ করবেন, 2 এবং 3 দুইটা আপনি বাসার কাজ করবেন। পরবর্তী অঙ্কে যাব। জানবো। বা 4-5 করাবেন না? সবই করানো হবে। 5 নম্বর। আচ্ছা, 4 নম্বরটা আমরা একটু দেখি। 4 নম্বরটা একটু বলি, দেখেন এখানে বলছে বিডি ফুড লিমিটেড, বিডি ফুড লিমিটেড হ্যাজ 6 ইয়ার রিমেইনিং টু ম্যাচুরিটি। বিডি ফুড লিমিটেডের ম্যাচুরিটি বা যেটাকে আমরা কি মেয়াদ বলি, এবার কিন্তু মেয়াদটা প্রথমেই বলা আছে। তো 6 ইয়ার্স রিমেইনিং টু ম্যাচুরিটি, মেয়াদ আছে 6 বছর। আই মিন এখানে এন এর মান যেটা সেটা হলো 6 দেয়া আছে। দ্য বন্ড হ্যাভ এ ফেস ভ্যালু, দ্য বন্ড হ্যাভ এ ফেস ভ্যালু অফ টাকা 1000, এখানে ফেস ভ্যালু দেওয়া আছে কত 1000 টাকা, ডিরেক্টলি কিন্তু লেখা আছে ফেস ভ্যালু 1000, এন্ড ইএল টু ম্যাচুরিটি 8%। একটু বলতে পারেন ইএল টু ম্যাচুরিটি এর একটা শর্ট ফর্ম আছে কি? ওয়াইটিএম। ওয়াইটিএম। একটু কথা বলি, ওয়াইটিএম নিয়ে একটা কাহিনী আছে, কাহিনীটা এরকম, আপনাকে যদি কখনো রেকর্ডে বলে ওয়াইটিএম বের করো দেন, তাহলে কিন্তু আমরা ওয়াইটিএম এর সূত্র ব্যবহার করি। বাট যদি কখনো ওয়াইটিএম নামে কোনো মান দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন সেটা আর এর মান, কারণ ওয়াইটিএম এর আরেকটা নাম কিন্তু আর, এই জন্য ওয়াইটিএম জিনিসটা কিন্তু দুই ভাবে আচরণ করে। একটা, ডিরেক্টলি যদি ওয়াইটিএম টা আপনাকে বের করতে হলে তখন কিন্তু আমরা ওয়াইটিএম এর সূত্রে চলে যাই, যে একটু আগে যেটা আলোচনা করলাম। আর যদি ওয়াইটিএম টার মান দেয়া থাকে, যে লেখা থাকে ওয়াইটিএম ইজ ইকুয়াল টু এত পার্সেন্ট, তাহলে বুঝে নেবো সেটা কিন্তু আর এর মান, কারণ আর এর একটা নাম হচ্ছে ওয়াইটিএম। কথা ক্লিয়ার? হ্যাঁ তাহলে এখানে আমাকে প্রথমে মেয়াদ আছে 6 বছর, তারপরে ফেস ভ্যালু আছে 1000, ওয়াইটিএম মানে আর এর মানটা আছে 8%। এবার হচ্ছে দে পে ইন্টারেস্ট অ্যানুয়ালি হ্যাভ 10% কুপন রেট, কুপন রেট মানে সুদের হার, তাহলে এখানে কিন্তু সুদের হারটা দেয়া আছে। এটা খেয়াল করেন, সুদের হার কিন্তু দেয়া আছে, আর প্রথমে কি মেয়াদ দেয়া আছে না? মেয়াদ এবং সুদের হার যখন দুটোই দেয়া থাকে তখন জিরো বলুন তো কুপন সেটা বন্ড। কোন বন্ডের? কুপন বন্ড। হ্যাঁ, তাহলে এখন যে অঙ্কটা আপনাকে করতে হবে সেটা কুপন বান, আর একটু আগে যে অঙ্কটা করলাম সেটা কিন্তু ছিল পারপেচুয়াল, কারণ সেখানে কোনো মেয়াদ ছিল না। আর এবার দুটোই কিন্তু দেয়া আছে। ক্লিয়ার? হুম। জি ভাই। ওকে, তাহলে এবার লাস্টের রেকর্ডটা একটু খেয়াল করেন, আমাকে রেকর্ডে একটু অন্যরকম রেকর্ড চাইছে, এখানে বলছে হোয়াট ইজ দেয়ার কারেন্ট টেল। নরমালি এই রেকর্ডটা চায় না, এটা কিন্তু কুপন বান্ড, কিন্তু কুপন বান্ডের নরমালি চায়টা কি, কোন রেকর্ডে চাচ্ছে
তো নর্মালি ক্ষেত্রে কুপন বন্ডে যে রেকর্ডটা থাকে, কুপন বন্ডের রেকর্ড থাকে হচ্ছে P0, বলে রেকর্ডে কুপন বন্ডে লাস্টে যে আমাকে বলবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বন্ড, হোয়াট ইজ দ্য প্রাইস অফ বন্ড, এটা হলো রেকর্ড মূলত। কিন্তু এখানে কিন্তু রেকর্ডটা একটু ভিন্ন আছে। এখানে আপনাকে প্রাইস বা ভ্যালুটা চায় নাই, বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইয়েল্ড। আমাকে বলছে কি কারেন্ট ইয়েল্ড বের করতে হবে। এখন কারেন্ট ইয়েল্ড এর সূত্র যতটুকু মনে পড়ে আমি আপনাদের শেখাই নাই বা লেখাইনি, শেখাইনি বলতে এখানে আপনাদের লেখাইনি। সো কারেন্ট ইয়েল্ড একটা ছোট্ট একটু অন্য টাইপের একটা সূত্র, দেখেন এখানে লেখা আছে, আপনার চাইলে এই সূত্রটা ওই রুলস এর মধ্যে যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন। এখন অনেকে বলতে পারে কারেন্ট ইয়েল্ড কি কুপন বন্ডের সূত্র? কারেন্ট ইয়েল্ড কিন্তু যে কোনো মধ্যে থাকতে পারে। কারেন্ট ইয়েল্ড একটা রিকোয়ার্ড, ঠিক আছে, বাট এই রিকোয়ার্ডটা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে। আপনার জিরো কুপন বন্ডের মধ্যে হতে পারে, কুপন বন্ডের মধ্যে হতে পারে, পারপেচুয়াল এর মধ্যে হতে পারে, এমনকি ওয়াইটিএম এর মধ্যে হতে পারে। এজন্য কারেন্ট ইয়েল্ডটা আপনাকে স্পেসিফিক কোন বন্ডের মধ্যে থাকবে তা না, এটা যে কোনো বন্ডের মধ্যে এই রেকর্ডটা চাইতে পারে। তো অঙ্ক যেটা আমরা এখন পড়তেছি সেটা কিন্তু কুপন বন্ড, এই কুপন বন্ডের মধ্যে আমাকে রেকর্ডে ডিরেক্টলি বলে দিচ্ছে কি কারেন্ট ইয়েল্ড করতে হবে। যাক আমরা একটু কারেন্ট ইয়েল্ডের সূত্রটা নিচে একটু দেখি। দেখেন প্রথমে আপনাকে গিভেন দ্যাট তথ্যগুলো লেখা আছে, এন এর মান 6 দিয়ে আছে, ফেস ভ্যালু আছে 1000, আর এর মানটা আছে 8%, ইন্টারেস্ট রেট যেটা সুদের হার যেটাকে বলি সেটা 10%। এবার লেখা আছে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়েল্ড। কারেন্ট ইয়েল্ডের সূত্রটা একটু ভালো করে বোঝেন। সূত্র ছিল আই ভাগ P0 ইন্টু 100। আবার বলছি, কারেন্ট ইয়েল্ডের সূত্র হলো আই ভাগ P0 ইন্টু 100। এইটা হলো কারেন্ট ইয়েল্ডের সূত্র। বলুন তো উপরে আই না ওয়ান? আমি আবার বলছি উপরে কিন্তু আই। আই মানে কি বলেন? ইন্টারেস্ট অ্যামাউন্ট। হ্যাঁ, আই মানে বলা হয় ইন্টারেস্ট অ্যামাউন্ট। ওই ইন্টারেস্ট অ্যামাউন্টকে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? P0 দ্বারা ভাগ করতে হবে, ইন্টু কি 100। এখন আসেন ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাহলে এখানে কিন্তু আমাকে কারেন্ট ইয়েল্ড লেখার পরে আপনাকে জায়গাটা ফাঁকা রাখতে হবে। এখানে কারেন্ট ইয়েল্ড লেখার পরে জায়গাটা ফাঁকা রাখতে হবে, কারণটা কি? কারণ অঙ্কে আয়ের মানও নাই, আবার কি নাই, P0 নাই, সেখানে আইটাও বের করতে হবে, P0 বের করতে হবে। এখন P0 আমি বের করবো, এখন বলুন তো P0 কোন বন্ডের সূত্র দিয়ে বের করতে হবে? কুপন বন্ড। হ্যাঁ, এবার কিন্তু মূল জায়গায় চলে আসছে। নর্মালি এই অঙ্কটা কি দেখছেন, থিমটা হচ্ছে অন্য অঙ্কে কুপন বন্ডে শুধু P0টা চাই, এখানে আমাকে P0 চাইছে বের করতে হচ্ছে, কিন্তু বাট সেটা হিয়ারে করতে হচ্ছে। এখানে রেকর্ডটা একটু পেঁচাইছে, রেকর্ডে আমাকে কারেন্ট ইয়ার বলছে, সেই কারেন্ট ইয়ার করতে গেলেও কিন্তু আমাকে P0টা বের করতে হতে পারে। তাহলে আপনি প্রথমে কারেন্ট ইয়ারের সূত্রটা লিখবেন, লিখে জায়গাটা ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে হিয়ারে আসবেন। হিয়ারে এসে এবার দেখেন আমাকে এই হচ্ছে আমাকে বের করার থিম। প্রথমে আমি আইটা বের করব। আইটা কি আমরা জানি ফেস ভ্যালুর উপরে কাটতে হয়, ফেস ভ্যালু আছে 1000, 1000 হচ্ছে 10%, 10% কাটলে যেটা হবে সেটা 100, এটা হলো আই। এরপর আমরা P0 বের করব। P0 কুপন বন্ডের সূত্র কিন্তু এই যে। এবার কুপন বন্ডের সূত্র এখানে মানটা বসানোর সিস্টেমটা দেখেন। আইটা তো আমি বের করে নিলাম 100, আর এর মানটা তো অঙ্কে গিভেন দ্যাটে দেয়া আছে 8%, 0.08, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর এর মান তো আছে 0.08, তার সাথে মেয়াদ, মেয়াদ কিন্তু অঙ্কে আছে 6 বছর, প্লাস এখানে এমবিটা কি? এমবি মানে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু, এমবি মানে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু। এই ম্যাচুরিটি ভ্যালু নিয়ে কিন্তু আমি এর আগে কয়েকটা কথা বলছি বা রুলস এর সময় আমি কিন্তু বলছি, স্যার অঙ্কে যদি এখানে কখনো এফবি প্রিমিয়াম দিলে কি ভুল হবে? এফবি দেওয়াটা ঠিক না। কারণটা কি, এফবি এই অঙ্কের জন্য ঠিক আছে। আপনি এখন যে অঙ্কটা করতেছেন সেখানে এফবি দিলে কোনো সমস্যা নাই, কিন্তু এফবি না দেওয়াটা ভালো। কারণ এফবি আর এমবির পেছনে পার্থক্য আছে কিছু, কিন্তু যখন অঙ্কে প্রিমিয়াম রেট না থাকে সেক্ষেত্রে এই অঙ্কের সমস্যা নেই, কিন্তু সবসময়ের জন্য না। এই জন্য আপনি নর্মালি এমবিটা দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা। এখন এখানে আমি কি এমবি মানে কি বললাম, ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালুটা বলতে কি বললাম, যে অঙ্কের মধ্যে বলছিলাম যদি প্রিমিয়াম রেট থাকে, অঙ্কের মধ্যে বলছিলাম যদি প্রিমিয়াম রেট থাকে দেন তাহলে আমাকে এমবি বা ম্যাচুরিটি ভ্যালু এমবি যেটা এটা আলাদাভাবে বের করতে হয়। আর যদি প্রিমিয়াম রেট না থাকে দেন তাহলে ফেস ভ্যালু যেটা সেটাই হয় ম্যাচুরিটি ভ্যালু। আবার বলছি, যদি অঙ্কের মধ্যে কোনো প্রিমিয়াম রেট থাকে, অঙ্কের মধ্যে যদি কোনো প্রিমিয়াম রেট থাকে দেন তাহলে কি করতে হবে? অঙ্কের মধ্যে কোনো প্রিমিয়াম রেট থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এমবিটা বের করতে হয়। আর যদি প্রিমিয়াম রেট না থাকে, আর যদি প্রিমিয়াম রেট না থাকে সেক্ষেত্রে কি করতে হবে? ফেস ভ্যালু যেটা সেটা হবে ম্যাচুরিটি ভ্যালু। এখন এই অঙ্কের মধ্যে বলেন তো প্রিমিয়াম রেট আছে কিনা? এই যে অঙ্কটা আমার, এই অঙ্কের মধ্যে কোথাও প্রিমিয়াম রেট পাইছেন? ডিরেক্টলি লেখা থাকবে প্রিমিয়াম রেট 2%, 3%, এরকম কিছু আছে অঙ্কের মধ্যে প্রিমিয়াম রেট আছে? না ভাই দেওয়া নেই। আচ্ছা, যেহেতু প্রিমিয়াম রেটটা নাই তার মানে বুঝতে হবে এই অঙ্কের মধ্যে ফেস ভ্যালু যেটা সেটা হবে আমার ম্যাচুরিটি ভ্যালু। তাহলে এখানে ফেস ভ্যালু আছে কত? ওই যে 1000 টাকা দিয়ে আছে ফেস 1000। ভ্যালু, সেটাই কিন্তু আমার এখানে। হ্যাঁ, ওটাই ম্যাচুরিটি ভ্যালু। এবার আমরা মানগুলো এখানে বসালাম, বসে জাস্ট ক্যালকুলেটটা করতে হবে। এখানে ক্যালকুলেশনটা একবারে করা হয়েছে, আপনারা একবারে না করে একটু ভেঙে ভেঙে করবেন। প্রথম পার্টটা একবার করে নেবেন, সেকেন্ড পার্টটা একবার করবেন, করে তারপর লাস্টে দুইটা পার্ট যোগ করে দিয়ে দেবেন। একবার এরকম লিখলে অনেক সময় স্যার একটু নেগেটিভিটি ধারণা পোষণ করে,
হয়তো ভাবতে পারে যে আপনি মানে অ্যান্সারটা কারোর থেকে দেখে নিয়েছেন। এই জন্য এক লাইনে অ্যান্সার না করে আপনারা মিনিমাম 2 লাইন বা 3 লাইন অ্যান্সার করবেন। আচ্ছা ভাই। ওকে, এবার এই P0 এর মানটা আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করে এবার এখানে বসাতে হবে, বসে ক্যালকুলেশন করতে হবে। সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এটা আপনি বাসায় করবেন। এবার 5 এবং 5 নম্বর অঙ্কটা আপনি বাসায় করবেন। 5 নম্বরটা এখন মিলন ভাই একটু কথা বলবে, আপনি মিলন ভাইয়ের সাথে আপনার একটু কথা বলেন।